Assalamu alaikum, Dr. Khalida Edi, consultant of regenerative and biological medicine at European Wellness Villa Medica Bangladesh Premier Center. আশা করি সবাই ভালো আছেন। আজকে সঠিক সময় লাইভে আসতে পেরেছি। আজকের লাইভের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকার পক্ষ থেকে প্রথমে একটা ডিক্লারেশন যে এই লাইভ চলাকালীন সময় যদি আপনারা কেউ অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেন সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা ডক্টর কনসালটেশন ফ্রি করে দিচ্ছে। So of course it's a great opportunity for my patients and viewers যে during the lifetime যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেন তাহলে অবশ্যই আমরা ডক্টর কনসালটেশনটা আর রাখছি না এবং ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা এই সুযোগটা আপনাদের করে দিচ্ছে। ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকায় আমরা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করছি। তার মধ্যে খুবই অন্যতম কিছু ডিজিজ হচ্ছে ব্রেইন রিলেটেড ডিজিজ। ব্রেইন অথবা নার্ভাস ডিজিজ যেগুলো বলি, তো এই ডিজিজগুলোর মধ্যে তা একটি খুবই অন্যতম ডিজিজ হচ্ছে পার্কিনসন্স। এছাড়াও আমরা কিছু ডিজিজ নিয়ে কাজ করি যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল ইস্যুস, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড ইস্যুস, পোস্টমেনোপজাল সিনড্রোম, সেক্সুয়াল ডিসফাংশন, ডার্মাটোলজিক্যাল ইস্যুস, নিউট্রিশন ইস্যুস, ওয়েট ম্যানেজমেন্ট। এগুলো সব ক্রনিক ডিজিজ যেগুলো বয়সের সাথে সাথে হচ্ছে অথবা আজকাল দেখা যাচ্ছে যে অল্প বয়সেও দেখা দিচ্ছে। সেই ডিজিজগুলো নিয়ে আমরা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা প্রায় 2 বছর যাবৎ বাংলাদেশে কাজ করছি এবং জার্মানির আমরা ডিরেক্ট ফ্র্যাঞ্চাইজি, আর জার্মানিতে এটি কাজ করছে 1963 সাল থেকে। ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকার। এখন আমরা আমাদের টপিকে চলে আসি। টপিক হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। প্রথমেই যদি বলতে চাই যে পার্কিনসন্স ডিজিজ আসলে কি। অনেকে মনে করেন এটা একটা সাইকিয়াট্রিক ডিজিজ। এটা সবচেয়ে বড় ভুল কনসেপ্ট। এটা কোনো সাইকিয়াট্রিক ডিজিজ না। পার্কিনসন্স ডিজিজ একটি প্রোগ্রেসিভ নিউরোভাস্কুলার আর নিউরোলজিক্যাল ডিজিজ। আমি এখানে 3টা কথা বললাম যে প্রোগ্রেসিভ এবং নিউরোলজিক্যাল ডিজিজ। সো হোয়াট ইজ প্রোগ্রেসিভ এই কথাটা যদি বলতে চাই তাহলে প্রথমেই বুঝতে হবে প্রোগ্রেসিভ মানে এই ডিজিজটা ডে বাই ডে খারাপের দিকে চলে যায় এবং ডিজিজটা প্রোগ্রেস করতে থাকে। এবং নিউরোলজিক্যাল ডিজিজ, এই নিউরোলজিক্যাল ডিজিজ বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং সাইকিয়াট্রিক ডিজিজ দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আছে। নিউরোলজিক্যাল ডিজিজ বলতে আমরা কি বুঝি? নিউরোলজিক্যাল ডিজিজ বলতে আমরা সেগুলোই বুঝবো। আমরা যদি জানি আমাদের যে ব্রেইন আছে তার মধ্যে কিছু সেলস আছে, সেগুলোকে আমরা নিউরন বলি। আমাদের বডি ট্রিলিয়ন অফ সেলস নিয়ে গঠিত এবং ব্রেইনও অনেক মিলিয়ন বিলিয়ন সেলস নিয়ে গঠিত, তবে ব্রেইনের সেলসগুলোকে আমরা নিউরন বলছি। এই নিউরন এবং আমাদের কিছু পাথওয়ে থাকে, এই পাথওয়ের মাধ্যমে কিছু ফাইবার্স থাকে, এই ফাইবার্সের মাধ্যমে হোল বডিতে আমাদের অ্যাক্টিভিটিসের জন্য সিগন্যাল সেন্ড করে এবং তখনই আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে চলে যাচ্ছি। এই যে পুরো পাথওয়েটা বা এই সিস্টেমটা, এটাকে আমরা বলছি নিউরোলজিক্যাল সিস্টেম। সো নিউরনস, কিছু ফাইবার্স এবং কিছু সিগন্যালস, এই জিনিসগুলো যখন আমাদের বডিতে প্রপারলি কাজ করে বা আমাদের ব্রেন যখন এই জিনিসগুলোতে ইনট্যাক্ট থাকে তখনই কিন্তু আমরা বলছি যে আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম বা নার্ভাস সিস্টেম হোয়াট এভার ইট ইজ, ইটস কোয়াইট গুড। Psychiatric disorder, this is totally different. It's not related with neuron or cells. It's all about your mind, emotion, psychological problems and all those things. So Parkinson's অনেকেই মনে করতে পারেন this is a psychiatric disease এবং অনেকে তবে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগে ফ্রম সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট, বাট দিস ইজ নট আ সাইকিয়াট্রিক ডিজিজ। দিস ইজ এ নিউরোলজিক্যাল ডিজিজ এবং প্রোগ্রেসিভ। সো এটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজের মেইন রুটটা। আমি বললাম যে এটা কি ধরনের ডিজিজ এবং এটা সবসময় প্রোগ্রেসিভ। সো আমরা যেটা, এবং এই ক্ষেত্রে অনেকেই বলতে পারে যখন এটা প্রোগ্রেসিভ ডিজিজ এটাকে স্টপ করা যায় না, এটাকে স্লো ডাউন করা যায়। হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজ কান্ট বি স্টপ, ইটস কান্ট বি কিওরড,
কিওর করা সম্ভব না, তবে এটা যে প্রোগ্রেসিভ ডিজিজ, এই প্রোগ্রেশনটাকে ডেফিনেটলি আমরা স্লো ডাউন করতে পারি ডক্টরসরা বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে। চলুন জানি যে পার্কিনসন্স ডিজিজ আছে কিনা আপনার, সেটা কিভাবে বুঝবেন, যেটাকে আমরা বলছি সিমটমস। সো আমি স্টেপ বাই স্টেপ বলবো। বাই দিস টাইম যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ আমাকে ইনবক্স করুন, আমি কোয়েশ্চেনগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। পার্কিনসন্স ডিজিজের সিমটমস যদি বলি, প্রথমে শুরু হয় আসলে অ্যাবনর্মাল মুভমেন্ট, এবং ফেশিয়াল মুভমেন্টটাই আগে এফেক্টেড হয় সাধারণত। সব সময় আমি যে ডিজিজের কথাই বলি না কেন, দেয়ার ইজ সাম এক্সেপশন। সো আমি সাধারণত জেনারেলি যেটা হয় যে মুভমেন্ট ডিসঅর্ডার হয়, এবং সেটা ফেস রিলেটেড সাধারণত হয়ে থাকে। তো প্রথমেই আমরা ফেস রিলেটেড ইস্যুসের মধ্যে বলি যে স্পিচ প্রবলেম। হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজের যে স্পিচ, পেশেন্টের যে স্পিচটা থাকে সেটা অনেকখানি স্লো থাকে, স্লাগিশ থাকে, এবং অনেক সময় দেখা যায় যে তারা ওয়ার্ড সাজিয়ে বলতে পারছেন না, অথবা দেখা যায় যে তাদের কনসেন্ট্রেশন ঠিক থাকে না, যেটা উনি শুনছেন সেটা উনি রিপ্লাই করতে পারছেন না। সো গুছানো সাজানো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে যদি ঠিকমতো কথা বুঝিয়ে বলতে না পারেন, তখনই আমরা এটাকে বলবো যে পার্কিনসন্সের দিকে হয়তো বা যাচ্ছে। সো স্লারিং অফ স্পিচ, অ্যাবনর্মাল ওয়ার্ডিং, ইনপ্রপার ওয়ার্ডিং, হ্যাঁ, ঠিকমতো নিজের মনের ভাবটা প্রকাশ করতে না পারা, এগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি কিছু সিমটমস। এছাড়াও প্রিলিমিনারি সিমটমস ফেস রিলেটেড, স্পিচ রিলেটেড ছাড়াও আর অনেকের হয়, সেটা হচ্ছে ট্রেমর। ট্রেমর বলতে আমরা বুঝি যে হাতের কাঁপা, যেটাকে আমরা বলি, দ্যাট ইজ কল্ড ট্রেমর। সো ট্রেমর আসলে অনেক টাইপের হয়, এবং বিভিন্ন ট্রেমরের বিভিন্ন ধরনের ডায়াগনোসিস অথবা বিভিন্ন ধরনের ডিজিজের কারণে বিভিন্ন ধরনের ট্রেমর হয়। সো এই ট্রেমরগুলো যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে তাদেরও আছে, আবার এই ট্রেমর যাদের পার্কিনসন্স আছে তাদেরও আছে। এই ট্রেমর আরও বিভিন্ন ডিজিজের জন্য হয়, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, একজন ডক্টর সেটা বুঝতে পারবেন যে এই ট্রেমরটা আপনার পার্কিনসন্সের জন্য হচ্ছে কিনা। সাধারণত ট্রেমরগুলো ওয়ান সাইডেড হয় ইন কেস অফ পার্কিনসন্স ডিজিজ। সো সাধারণত এক হাতে ট্রেমরটা বেশি দেখা দেয়, পরে ধীরে ধীরে, যেহেতু এটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, বোথ হ্যান্ডে চলে আসে। সো ট্রেমরের অনেক ডেফিনেশন আছে, ফাইন ট্রেমর, বা এখানে আমরা সাধারণত ফাইন ট্রেমরটাই দেখি। সো ট্রেমর যখন থাকে বা হাত কাঁপা, এই হাত কাঁপাটাও থেকেও অনেকের পার্কিনসন্সের প্রথম সিমটমটা শুরু হয়। অনেকের থাকে হেড নোডিং। হ্যাঁ, হেড নোডিং, এরকম সামান্য কিছু হেড নোডিং থাকে। এই ধরনের সিমটমস আমি প্রথমেই বলেছি, যেহেতু এটা ব্রেইন ডিসঅর্ডার, নার্ভাস সিস্টেম, সো এই ফেস, হেড, তারপরে যে ট্রেমর, ফ্ল্যাপিং ট্রেমর, এগুলো আসলে আগে আসে সিমটম হিসাবে। এছাড়াও যেটা হয় রিজিডিটি অফ মাসল রিজিডনেস, এটা কিন্তু একটু লেট স্টেজে হয়, এটা কিন্তু আর্লি স্টেজে হয় না। আর্লি স্টেজে সাধারণত এই 2-3টা সিমটমস থাকে, যে স্পিচটা ভালো না, স্লাগিশ স্পিচ, তারপরে ট্রেমরটা ইম্পর্টেন্ট। অনেক সময় যারা রাইটিং প্রবলেম বলি, যে লিখতে গেলে হাত কাঁপছে, সো পার্কিনসন্স। হ্যাঁ, তবে একটু লেট স্টেজ যখন হয়, তখন কিন্তু মাসেল রিজিডিটি অথবা মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, এই প্রবলেমটাও দেখা দেয়। তো মাসেল রিজিডিটি সাধারণত লেগ মাসেলস অথবা হেড মাসেলস, অনেক সময় নেক মাসেলস, হ্যাঁ, মাথা শক্ত হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু পার্কিনসন্সের সিমটমস, বাট একটু লেট স্টেজে হয়। এক্সেপশন হতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং, আমি ইন জেনারেলি বলছি। ওকে, আর যেটা হয় অনেক সময়, যেটা বললাম যে রাইটিং প্রবলেম, এটা একটা জিনিস। আর এটা হচ্ছে গেইট আর পোস্টার প্রবলেম, এটাও খুব ইম্পর্টেন্ট, যে পার্কিনসন্সের পেশেন্টরা অনেক সময় ঠিক মতো একটা পোস্টার মেনটেন করতে পারেন না ফর আ লং টাইম, যে দেখা যাচ্ছে যে বসতে যে একদিকে হেলে যাচ্ছেন, অথবা ঠিক মতো কোথায় বসতে হবে সেটা বুঝতে পারেন না। হ্যাঁ, এই ধরনের কিছু প্রবলেম পার্কিনসন্সের হয়।
সো গেট এবং পোস্টারটা অ্যাবনর্মাল থাকে। অথবা হাঁটার সময়ও লক্ষ্য করলে যখন একটা পার্কিনসন্সের পেশেন্ট আমাদের চেম্বারে হেঁটে আসেন ডক্টরের চেম্বারে, তখন আমরা কিন্তু গেটটা দেখি অনেক কিছু ডায়াগনোসিস করে ফেলতে পারি। মানে জাস্ট ইটস আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, নট কনফার্মেটরি, বাট সম্ভব যে বোঝা যায় যে দ্যার ইজ সামথিং। সো গেটটা একটু অ্যাবনর্মাল থাকে। আরও একটু লেট স্টেজে যদি বলি, তাহলে অনেক সময় যেটা দেখা যায় পেশেন্টদের সোয়ালিং ইস্যু হয়, সোয়ালোয়িং ইস্যু, হ্যাঁ, কোনো কিছু খাবার গিলতে গেলে প্রবলেম হয়। অনেক পেশেন্ট চুইং প্রবলেম হয়, খাবার চাবানোর ক্ষেত্রে দেখা যাবে যে অল্প খাবার নিয়েই হয়তো বা ফেলে দিচ্ছেন অথবা গিলে ফেলছেন, চুইং করছেন না ঠিক মতো। এই প্রবলেমগুলোও কিন্তু পার্কিনসন্সের হচ্ছে। এছাড়াও যেটা দেখা যায় যে অটোনমিক নার্ভাস সিস্টেম এখানে হ্যাম্পার হয়। অটোনমিক নার্ভাস সিস্টেম হ্যাম্পার হলে যেটা হয়, ব্লাডার আনকন্ট্রোল হয়ে যায়, আপনি পেশেন্ট প্রস্রাব ধরে রাখতে পারে না, কনস্টিপেশন হয়, হ্যাঁ, স্টুলটা ঠিক মতো পাস হতে পারে না, এবং খুব শক্ত স্টুল অথবা কনস্টিপেশন, এই ধরনের ইস্যুসগুলা পার্কিনসন্সে আমরা দেখি। এছাড়াও আরও যদি বলি, আর একটু লেট স্টেজ হতে পারে অথবা মিডল স্টেজে হতে পারে যে মেমোরি রিলেটেড ইস্যুস হয়। হ্যাঁ, এখানে অনেকগুলো ইস্যুস আছে। একটা হচ্ছে মেমোরি লস হয়, উনি ভুলে যান, যেটা অনেকে আলজাইমার্সের সাথে প্যাচ আপ করে ফেলেন, কিন্তু আলজাইমার্স কিন্তু পার্কিনসন্স ইজ নট দ্য সেম ডিজিজ। অনেক সময় পার্কিনসন্স থেকে আলজাইমার্সের মতো সিমটম দেখা দিতে পারে, সাধারণত দেখা দেয়। সো আলজাইমার্স এবং পার্কিনসন্স এক ডিজিজ না, দুটো ট্রিটমেন্ট সিমিলার। অনেক সময় কিছু কিছু জিনিস কমন এক, বাট পার্কিনসন্সের জন্য একটু ডিফারেন্ট ট্রিটমেন্ট প্রোটোকল আছে, আলজাইমার্সের জন্য আবার একটু ডিফারেন্ট প্রোটোকল আছে। স্টিল পার্কিনসন্সেও আমরা মেমোরি লস বা আলজাইমার্সের মতো দেখতে পাই। এছাড়াও যেটা হয় যে অ্যাবনর্মাল ইমাজিনেশন, যেটা হচ্ছে যে অনেক অনেক কিছু মনে করেন ওনারা, যেটা সাধারণত আলজাইমার্সেও হয়, যেটা আসলে এক্সিস্টিং না, সেটাও তারা পেশেন্টরা চিন্তা করে যে মেবি এটা এরকম হচ্ছে, হ্যাঁ, কেউ ট্রাস্ট ইস্যুসটা চলে যায়। সো এই জিনিসগুলো কিন্তু একটু লেট স্টেজে আসে যদি আনট্রিটেবল থাকে, অথবা যদি ট্রিটেবলও থাকে। প্রথমেই বলেছি দিস ইজ আ প্রোগ্রেসিভ ডিজিজ, সো স্লোলি 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 এই জিনিসগুলো আসতে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট পার্কিনসন্স ডিজিজ পেশেন্টসের আপনারা খেয়াল করবেন, একটা আমরা এটাকে বলি একটা অ্যাবনর্মাল মুভমেন্ট, রোলিং মুভমেন্ট, যে থাম্ব এবং মিডল ফিঙ্গার অথবা ফোর্থ ফিঙ্গার, এটাকে ওনারা অনেক সময় এরকম রাবিং করছেন, হ্যাঁ। সো দিস ইজ আ রোলিং মুভমেন্ট। সো এই জিনিসটাও কিন্তু এটা মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের জন্য হয় অ্যাবনর্মালিটিস। সো এরকম কেউ করছেন খুব ফ্রিকুয়েন্টলি, এরকম যদি দেখেন, ডেফিনেটলি আপনার অ্যাওয়্যার হয়ে যাওয়া উচিত যে পেশেন্টটার পার্কিনসন্স ডেভেলপ করছে কিনা। সো এগুলো কিন্তু অনেক সময় ড্রাগ অ্যাবিউজ যারা পেশেন্টস থাকেন ওনাদেরও হয়, বাট স্টিল দিজ আর অলসো সিমটমস অফ পার্কিনসন্স। সো দিস অল অ্যাবাউট এই সিমটমগুলাই পার্কিনসন্সের সাধারণত হয়। সো পার্কিনসন্সের সিমটম সম্পর্কে আমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের আশেপাশে কেউ যদি এরকম এই ধরনের কোনো একটা সিমটমে সাফার করেন, দেরি করবেন না, প্লিজ ডক্টরকে ভিজিট করুন। কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। আই হ্যাভ অ্যাংজাইটি প্রবলেম, আই গেট প্যানিক অ্যাটাকস ইজিলি, ক্যান ইউ হেল্প মি উইথ দিস? ওকে, যদিও আজকের টপিক পার্কিনসন্স ওয়াজ নো প্রবলেম, আই ক্যান আনসার ইউ। সো অফকোর্স প্যানিক অ্যাটাক হওয়ার কারণগুলো আমরা যদি প্রপারলি ডায়াগনোসিস করতে পারি, আই ক্যান হেল্প ইউ। সো যিনি আমাকে কোয়েশ্চেন করেছেন তাকে আমার অ্যাংজাইটি ডিসঅর্ডার অথবা প্যানিক অ্যাটাক হোয়াট এভার ইট ইজ, এগুলো সবই আসলে আমি বলবো এগুলো কিন্তু আবার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার না, এগুলো কিন্তু একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। সো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কি কারণে আপনি প্যানিক হচ্ছেন, ওই কারণগুলো কতটুকু প্যানিক হওয়ার জন্য যথার্থ, এবং সেই কারণগুলো আপনার লাইফ থেকে রিমুভ করা সম্ভব কিনা, ইফ ইট ইজ পসিবল দেন রিমুভ দ্যাট কজেস। অ্যান্ড এছাড়াও যদি আপনার সেল সিগন্যালিং এর ইস্যুস থাকে, অ্যাংজাইটি, এসব কিছু কজ রিমুভ করার পরও যদি এই জিনিসগুলো আপনার থাকে, সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি উই হ্যাভ সাম ডিভাইস সিস্টেম যেখানে আমরা সেল কানেক্টিভিটি করিয়ে দেই। সো সেখানে আমরা আপনাকে 100% হেল্প করতে পারবো। আশা করি আনসারটা পেয়েছেন। তারপর যদি হেল্প চান, প্লিজ ভিজিট আওয়ার সেন্টার। ওকে,
সো লেটস টক অ্যাবাউট, আমরা সিমটমস অফ পার্কিনসন্স মোটামুটি একটু ডিসকাস করে নিলাম, বিকজ সিমটমস না জানলে আসলে ট্রিটমেন্ট কিভাবে হবে, বা আপনি পেশেন্ট, একটা পেশেন্টকে কখন ডক্টরের কাছে আসতে হবে সেটা বোঝানোর জন্যই আমি সিমটমসগুলো একটু ইলাবোরেটলি বললাম। সো নেক্সট যেটা আমি আসলে বলতে খুবই ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যেটা নিয়ে অনেকেই হয়তো বা খুব ডিটেলসে ডক্টররা অনেক পেশেন্টদেরকে বুঝান না, বাট আমি সবসময় যে কোনো একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার আগে তার প্যাথোজেনেসিস, হোয়াই দিস ইজ অকারিং, সো এই কারণটা আমি সবসময় বলে নিই। বিকজ আপনি যদি জানেন যে আপনার বডিতে এইরকম একটা চেঞ্জ হচ্ছে, ডেফিনেটলি ইউ উইল ফিল যে আপনি ট্রিট করতে চাচ্ছেন কিনা, এবং আপনাকে আমি ট্রিট করছি, সো এই ট্রিটটা কেন করছি এবং কি কি কারণে হচ্ছে, সেই কারণগুলোকে আমি সঠিকভাবে অ্যাড্রেস করছি কিনা। সঠিকভাবে অ্যাড্রেস করার পরও যখন সিমটমস গুলো না কমে, তখন হয়তোবা আমরা একটা ডিফারেন্ট প্রোটোকল চুজ করতে পারি, কিন্তু আগে আমাদেরকে জেনে নিতে হবে প্যাথোজেনেসিসটা কেন হচ্ছে, এই পার্কিনসন্স কজ কি, কিভাবে হচ্ছে, এবং এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করে ট্রিটমেন্ট করা হচ্ছে কিনা। That is our job, that is doctor's job, but patients should know as well to understand the disease process inside himself or herself. Okay, so Parkinson's কেন হচ্ছে, কজ অফ পার্কিনসন্স, এখনো রিসার্চার্স বলেন, আমরা যারা ডক্টর আছি তাদের কাছে বলেন, সবার কাছে এটা আসলে একটু আননোন, হ্যাঁ, একদম স্পেসিফিক আনসার নেই, বাট দেয়ার আর সাম ফ্যাক্টরস যেটা পার্কিনসন্সকে যেটাকে বলে এক্সাজারেটেড করছে, অথবা পার্কিনসন্স হওয়ার জন্য রেসপন্সিবল। তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে জেনেটিক। সো জেনেটিক বলতে আমরা বলি যে যদি দেখা যায় যে ফ্যামিলিতে জিন্স, ফ্যামিলিতে খুব ক্লোজ কারো, হ্যাঁ, বাবা মা অথবা ভাই বোন অথবা দাদা, এই ধরনের ক্লোজ দাদা নানা, এই ধরনের ব্লাড কানেক্টেড কারো যদি পার্কিনসন্স থাকে, তাদের পার্কিনসন্স হওয়ার একটা পসিবিলিটিস কিন্তু পার্সেন্টেজটা বেশি থাকে। ওকে, সো জেনেটিক যে ডিসঅর্ডার বা জিন্সের জন্য যেটা হয়, সেটার জন্য যদি পার্কিনসন্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি। অনেকে বলে যে জেনেটিক ডিসঅর্ডার, আমার কিছু করার নেই, এই কথাটা আসলে ঠিক না। জেনেটিক ডিজিজ হতেই পারে, হ্যাঁ, জিন্স যেটা ক্যারি করছে আপনার সেটা আসতে পারে, বাট হোয়াট ইউ ক্যান ডু, আপনি এটাকে প্রিভেন্ট করতে পারেন। আপনি এটার সিমটমস, এটার সাফারিংস গুলোকে আপনি এটাকে মিনিমাইজ করতে পারেন, এবং আপনার লাইফ কুড বি বেটার, হ্যাঁ, যেটা হয়তো বা আপনার দাদা নানা সাফার করেছেন সেটা আপনি নাও করতে পারেন। সো দিস ইজ নাম্বার ওয়ান, জিন্স, হ্যাঁ। নাম্বার টু, ইটস ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার টু, এই আমি জানি না পার্কিনসন্স নিয়ে এই ব্যাপারটা নিয়ে কতটুকু বাংলাদেশে প্র্যাকটিস হয় অথবা আলোচনা হয়, আদার ডক্টরস, আমাদের রেসপেক্টিভ ডক্টরস আছেন, ওনারা কতটুকু করেন, কিন্তু আমি এটাতে খুবই প্রায়োরিটি দেই, বিকজ এখানে আমাদের অনেক কিছু করা আছে। সো জেনেটিকে আমরা ওকে, আমরা ইউ ক্যান প্রিভেন্ট অর ইউ ক্যান মিনিমাইজ, কিন্তু আমি এখন যে ফ্যাক্টরটা কথা বলবো যেটা হচ্ছে টক্সিনস। সো টক্সিনস অ্যাকুমুলেশন ইন ব্রেইন ক্যান কজ পার্কিনসন্স। সো এই টক্সিনস রিমুভাল এটা কিন্তু আমাদের হাতে। একটু কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, একজন কোয়েশ্চেন করেছেন, ইজ ইট অটো ইমিউন ডিজিজ? নো, ইটস নার্ভাস নিউরোভাস্কুলার ডিজিজ, নিউরাল ডিজিজ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, হ্যাঁ, এটা অটো ইমিউন ডিজিজ নয়। সো অটোইমিউন ডিজিজ বলতে আমরা আরেকবার, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, আমরা অটোইমিউন ডিজিজ বলতে কি বুঝায়, যদি আজকে পার্কিনসন্স টপিক শেষ করতে পারি, I will explain, or in my another session I will explain, but it's not autoimmune. So this is a neurological disease. সো যেটা বলছিলাম যে জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের হয়তো বা অনেক কিছু করার নেই, বাট উই ক্যান প্রিভেন্ট, উই ক্যান মিনিমাইজ আওয়ার সিমটমস অ্যান্ড উই ক্যান মেক আওয়ার লাইফ বেটার, বাট অ্যান্ড উই ক্যান স্লো ডাউন দ্য প্রোগ্রেশন। অনেকগুলো কাজ করা আছে জিনের ক্ষেত্রে, কিন্তু যেটা আমরা আরেকটা কজ, অনেক রিসার্চার্সরা পার্কিনসন্স পেশেন্টদের ব্রেইন অ্যানালাইসিস করে দেখেছেন যে there are lots of toxins accumulate in the brain cells. So it's very important, toxins, toxins বলতে কি বুঝছি, ওকে, ইটস এ ব্রড টার্ম। টক্সিনস বলতে আমরা বুঝছি যে এনভায়রনমেন্ট থেকে, আমাদের পলিউশন থেকে, বাংলাদেশে বা এশিয়ার দেশে এগুলো অনেক হচ্ছে,
সো এই জিনিসগুলো ধীরে ধীরে আমাদের বডিতে আসছে ভিন্ন উপায়ে, সেগুলো আমাদের ব্রেনে সেলসে জমা হচ্ছে ফুড থ্রু ফুড অ্যাডাল্টারেশন। আমাদের জমা হচ্ছে টক্সিনস আমাদের বডিতে। সো এভাবে টক্সিনস গুলো স্লোলি স্লোলি ব্রেইনে অ্যাকুমুলেট করে দেখা যায় যে আমাদের অনেক সময় আহ, অনেক সময় না, আমরা আমরা পার্কিনসন্স পেশেন্টের ব্রেন অ্যানালাইসিস করে রিসার্চার্সরা দেখেছেন there are lots of toxins accumulation. সো এই জিনিসটা আসলে আমাদের হাতে, উই ক্যান রিমুভ দ্য টক্সিনস, উই ক্যান অ্যাভয়েড দ্য টক্সিনস। কিছু কিছু ক্ষেত্রে যারা স্মোকিং করছেন অথবা টোব্যাকো নিচ্ছেন অথবা অ্যালকোহল নিচ্ছেন, ফুড অ্যাডাল্টারেশন, জাঙ্ক ফুড খাচ্ছেন যেখানে অনেক টক্সিনস আছে, উই ক্যান অ্যাভয়েড ইট। আর কিছু কিছু ক্ষেত্রে এটা এনভায়রনমেন্টাল পলিউশন থেকে অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসছে, হয়তো বা আমরা এটা অ্যাভয়েড করতে পারছি না। আবার ফুডের ক্ষেত্রেও অনেক, যারা আমরা একটু ফুডি, একটু জাঙ্ক ফুড পছন্দ করি, আমরা অ্যাভয়েড করতে পারছি না। বাট মাই সাজেশন ইজ প্লিজ ট্রাই টু অ্যাভয়েড টক্সিনস ফুডস। বা যেসব ফলে আমরা জানছি যে আমরা এখানে ফরমালিন দিচ্ছি অথবা কালারিং এজেন্ট দিচ্ছে, ট্রাই টু অ্যাভয়েড। হ্যাঁ, কিন্তু যদি সম্ভব না হয়, সব সময় কিছু না কিছু টক্সিনস আমাদের বডিতে চলেই আসছে, আমাদের সেটাকে রিমুভ করতে হবে। তো দিস ইজ ট্রিটমেন্ট পার্ট, আমি ওই পার্টটাতে পরে যাচ্ছি। আগে আমি কজটা বা প্যাথোজেনেসিসটা বলছি, যে টক্সিনস ইজ ওয়ান অফ দ্য মেজর কজ অফ পার্কিনসন্স ডিজিজ। সো আমাদেরকে এই টক্সিনস এর উপরে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আমরা এটাকে এনভায়রনমেন্টাল ট্রিগার অথবা টক্সিনস যেটাই বলুন না কেন, আমরা এটাকে বলতে পারি। প্যাথোজেনেসিস যখন বলছি একটু বলে নেই যে যখন আমরা ব্রেন, আচ্ছা একটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, is there any way to prevent Parkinson's? Thank you. Yes, of course, যেটা আমি বলছিলাম প্রথম থেকেই, যেটা জেনেটিক ডিসঅর্ডার, সেই ক্ষেত্রে আমরা যদি আগে থেকে জানি আমাদের কোনো ক্লোজ কানেকশনের মধ্যে কারো পার্কিনসন্স আছে, আমরা প্রিভেন্ট করতে পারি। যেটা আমাদের হাতে আছে, যেটা জিন থ্রুতে আসছে, ওই পার্টটা করতে পারছি না, বাট উই ক্যান প্রিভেন্ট টু বাই রিমুভিং আওয়ার টক্সিনস ফ্রম আওয়ার বডি। হ্যাঁ, টক্সিনস রিমুভালের মাধ্যমে আমরা এটা করতে পারি। এবং টক্সিন রিমুভাল সম্ভব ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে। আমরা কিছু ইনফিউশন ইউজ করছি, সেই ইনফিউশনের মাধ্যমে আমরা বডি থেকে টক্সিনস গুলো রিমুভ করছি। সাধারণত আমরা এটাকে কিলেশন বলি। সো এখানে সোডিয়াম অথবা ক্যালসিয়াম ইডিটিএ ইউজ করি এবং আমরা বডি থেকে টক্সিন রিমুভ করি। এবং কাউকে কিলেশন দেওয়ার আগে আমরা একটা টেস্ট করি, দেখে নেই যে টক্সিনস এর লেভেলটা কতটুকু। আমাদের এখানে ওজি স্ক্যান আছে, সেখানে আমরা প্রায় অ্যাবাভ 100 টক্সিন সাবস্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি, যে বডিতে আর্সেনিক, লেড, মার্কারি, ব্লা ব্লা যতগুলো আছে, সবগুলো কি লেভেলে আছে ওগুলো আইডেন্টিফাই করে দেন ওই অনুযায়ী আমরা কিলেশন ট্রিটমেন্ট করে টক্সিনস রিমুভ করতে পারি। সো ডেফিনেটলি টক্সিনস রিমুভ করলে আপনার সাফারিংস এবং আপনার কমপ্লিকেশনস এগুলো মিনিমাইজ হবে। বাট আবারও বলছি, এবং অফকোর্স যদি পার্কিনসন্স আপনার জিনে থাকে, হয়তো বা একটা সময় হবে, বাট উই ক্যান স্লো ডাউন দ্য টাইম অ্যাজ ওয়েল। যেটা আপনার 60-র পরে হতো বা 50-র পরে হতো, সেটাকে আমরা আরো 20 বছরই প্রিভেন্ট করে করে এটাকে আমরা স্লো ডাউন করে রাখতে পারি। another question, what are the other causes, সেটা আলোচনা করছি, জেনেটিক অ্যান্ড দ্য টক্সিনস। এবং নেক্সট যেটা বলছি, ওকে, ক্যান ইউ চেক দ্য টক্সিন লেভেল? হ্যাঁ, আমি মনে হয় আপনার কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছি। উই হ্যাভ ওজি স্ক্যান, ওলিগো স্ক্যান, যেটা জাস্ট উইদিন 3 মিনিটস আমরা স্পেকট্রোফটোমেট্রি করি পামে করে, আমরা মোর দেন 100 টক্সিনস ম্যাটেরিয়ালস ওখানে আইডেন্টিফাই করতে পারি এবং দেন আমরা রিমুভ করতে পারি। So I think I answered your all questions. Okay. সো দেন আমরা যেটা বলছিলাম যে প্যাথোজেনেসিস, যে আমরা যখন দেখি একটা ব্রেন সেলস, আলজাইমার পার্কিনসন্স পেশেন্টের ব্রেন সেলস অ্যানালাইসিস করি, সো তখন আমরা দেখি যে এখানে লটস অফ টক্সিনস অন অ্যাকুমুলেশন আছে। এবং এখানে একটা স্পেশাল জিনিস থাকে যেটাকে আমরা লুইস বডি বলি। আমি একটু আপনাদেরকে এটা দেখাতে চাই যে হোয়াট আর দ্য প্যাথোজেনেসিস অফ। So see, আমি জানি না is it clear or not, I'm trying to make it clear. Okay,
This is the pathogenesis of Parkinson's disease. So what happened actually? Parkinson's disease কি হয়? Parkinson's disease যেটা হয় যে দুটো কারণে আপনার সেল ড্যামেজ হচ্ছে। যখন সেল ড্যামেজ হচ্ছে, সেলের মধ্যে আমরা জানি একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া। সো সি দিস ইজ মাইটোকন্ড্রিয়া, আপনি যদি দেখতে পারেন দিস ইজ দ্য মাইটোকন্ড্রিয়া। ওকে, সো যখন সেল ড্যামেজ হয়, সো সি দিস ইজ আ সেল, সেল ওয়াল, সেল লস হয়েছে। সেল লস হয়েছে কেন হয়েছে? সেল ওয়ালটা ড্যামেজ হয়েছে কেন হয়েছে? আইদার এনভায়রনমেন্টাল, এখানে আমরা যদি একটু দেখি environmental toxins. So see, it is the pathogenesis, হ্যাঁ, মেইন কজ। আমি জেনেটিকে যেহেতু আমরা কিছু তেমন করতে পারছি না, সো প্যাথোজেনেসিস, যদি এনভায়রনমেন্টাল টক্সিনস আসে তখন আমাদের সেল ওয়াল, সেল লস হয়, সেল ড্যামেজ হয়, এবং আমাদের সেটা, আমাদের সেলের মধ্যে যেটা মাইটোকন্ড্রিয়া থাকে ইজ রেসপন্সিবল ফর অল অফ আওয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড এনার্জি অ্যান্ড এভরিথিং। এটার ভেতরে, এবং আমার জিন, এটার ভেতরে ডিএনএ থাকে যেটা ফোল্ডেড থাকে। হ্যাঁ, সেল লস হয়ে গেলে আমাদের এই ডিএনএটা আনফোল্ডেড হয়ে যায়। সো সি দিস ইজ মিসফোল্ডেড অ্যান্ড ড্যামেজ প্রোটিন অর ডিএনএ। সো আমার মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, ইজ ইট ওকে? আই থিঙ্ক ওকে। সো সো দেখে, আপনি যদি একটু খেয়াল করেন যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রথমে সেলটা ড্যামেজ হলো, সো মাইটোকন্ড্রিয়া এক্সপোজ হলো, এবং মাইটোকন্ড্রিয়া এক্সপোজ হওয়ার পরে তার ভেতরে আমাদের জেনেটিক যে রেসপন্সিবল অর্গানটা আছে সেটা হচ্ছে ডিএনএ, যেটা সাধারণত খুব সুন্দর ফোল্ডিং অবস্থা থাকে, সেটা মিসফোল্ডেড অ্যান্ড ড্যামেজ হয়ে যায় এবং প্রোটিন লিকেজ হয়ে যায়। হ্যাঁ, এবং ডোপামিন গুলো বের হয়ে যায়। সো পার্কিনসন্সে কিন্তু ডোপামিন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট হরমোন টু মেনটেন এভরিথিং। সো এই ধরনের অ্যাবনর্মাল মুভমেন্ট বা আমাদের সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো হয় ডিউ টু ডোপামিন, সো ডোপামিন রিলিজ যখন হয়ে যায়, সো আমাদের ব্রেন সেলস এর ভেতরে ডোপামিন ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো ডোপামিন রিলিজ হয়ে গেলে আমাদের ডোপামিনের পরিমাণটা কমে যাচ্ছে। তো ডোপামিনের পরিমাণ যখন কমে যায়, তখনই কিন্তু আমি একটু আগে যে সিমটমস গুলোর কথা বলছিলাম, সেই সিমটমস গুলো চলে আসে। সো ভেরি ক্লিয়ার, আমি যদি প্যাথোজেনেসিসটা বোঝাতে পারি, দিস ইজ দ্য হোল পাথওয়ে, প্যাথোজেনিক পাথওয়ে। সো এই প্যাথোজেনিক পাথওয়েতে আমরা দেখছি যে আমাদের সেল ড্যামেজ হচ্ছে, মাইটোকন্ড্রিয়া এক্সপোজ হচ্ছে, ডিএনএ মিসফোল্ডেড হচ্ছে, ডোপামিন রিলিজ হচ্ছে। সো আলটিমেটলি ডোপামিন কমে যাচ্ছে, এবং তখনই সিমটমস গুলো হচ্ছে পার্কিনসন্স হ্যাপেন। সো দিস ইজ দ্য প্যাথোজেনেসিস। আমি আসলে দিস ইজ নট সো ইজি, আমি যেভাবে বলার চেষ্টা করলাম, বাট আমি একটু ইজি করে বলার চেষ্টা করলাম জাস্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড যেটা আমি বলছিলাম যে লটস অফ যেটাকে বলে টক্সিনস ম্যাটেরিয়ালস, আমরা তখন সেল ড্যামেজ হলে সেলের মধ্যে দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা একত্রে বলছি লিউজ বডি। দিস ইজ দ্য লিউজ বডি। এটাই আমরা যখন একটা পার্কিনসন্স এর পেশেন্টের ব্রেইন অ্যানালাইসিস করি, আমরা ঠিক এই জিনিসগুলো দেখতে পাই, রাইট? সো লটস অফ লিউজ বডি, টক্সিনস ম্যাটেরিয়ালস, সেলুলার লস, দেন হচ্ছে মিসফোল্ডেড ডিএনএ। সো অল দিস থিংস আমরা যখন দেখি, তখন এগুলো রিসার্চার্সরা দেখেছেন এবং ডক্টরসরা এটা নিয়ে পড়াশোনা করেছেন, এবং ডোপামিন কমে যাচ্ছে। সো পার্কিনসন্স হ্যাপেনিং। সো দিস ইজ দ্য প্যাথোজেনেসিস অফ পার্কিনসন্স। আই হোপ আমি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাতে পেরেছি। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় পেশেন্টদের জানা হোয়াই অ্যান্ড হাউ পার্কিনসন্স ইজ হ্যাপেনিং। এই যে কেন, কারণ এই যে টক্সিনস ম্যাটেরিয়ালস গুলো যে আপনাদের সেলগুলো ড্যামেজ করছে, সো সেখানেই আমরা বুঝতে পারছি যে যদি আমরা টক্সিনস ম্যাটেরিয়ালস গুলা বডি থেকে রিমুভ করে ফেলি, তাহলে আমরা এই ডিজিজ প্রোগ্রেশনটাকে অনেকখানি স্লো ডাউন করতে পারবো। ওকে, নেক্সট যদি বলি, সরি, আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, জানি না যে লাইভ চলছে কিনা। আমি যদি আমার মোবাইল ডাটা চলে তাহলে চলছে, এনিওয়েজ চলছে আই হোপ। সো আমরা সিমটম জানলাম, আমরা প্যাথোজেনেসিস অফ পার্কিনসন্স জানলাম, খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড কজেস অফ পার্কিনসন্স জানলাম, রাইট?
ওকে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। সো এখন আমরা যদি একটু জেনে নিই যে আমাদের রিস্ক ফ্যাক্টরস গুলো কি। সো কজ জেনেছি, কিন্তু আহ, কাদের আসলে পার্কিনসন্স হচ্ছে এবং কাদের পার্কিনসন্স হওয়ার প্রবণতাটা বেশি, এটা যদি আমরা একটু জেনে নিই। সো ফার্স্ট অফ অল এজ, হ্যাঁ এইজ একটা ফ্যাক্টর। সাধারণত খুব আর্লি এজে পার্কিনসন্স খুব কম দেখা যায়, হয় না। ওভারঅল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলছে যে অ্যাবাভ 60 যখন হয় তখন পার্কিনসন্সের সিমটমস গুলো শুরু হয়। কিন্তু আমরা যারা ডক্টর প্র্যাকটিক্যালি পেশেন্ট ডিল করছি, আমরা কিন্তু আজকাল অ্যাবাভ 50, হ্যাঁ অ্যাবাভ 50 অর 40s এর পর থেকে পার্কিনসন্সের সিমটম গুলো পাচ্ছি। কেন পাচ্ছি? তাদের হয়তো বা জেনেটিক একটা কারণ তো আছেই, সেই সাথে এনভায়রনমেন্টাল টক্সিনস অ্যান্ড যেটা আমি বলছিলাম যে লুইস বডি যেগুলো বলছি, এগুলো অ্যাকুমুলেট এত তাড়াতাড়ি দ্রুত হচ্ছে, সো সিমটম গুলোও কিন্তু দ্রুত চলে আসছে। সো স্ট্যান্ডার্ড যেটা যে আফটার 60 হচ্ছে, সেটা কিন্তু এখন 40s এর পর থেকেও অনেকের হচ্ছে, যদি কারো জেনেটিক হিস্ট্রি থেকে থাকে। আর যদি কারো জেনেটিক হিস্ট্রি না থাকে, তাদের ক্ষেত্রে টক্সিন রিমুভাল বা টক্সিনস গুলো অ্যাকুমুলেট হতে যতটুকু সময় লাগে, অ্যাবাউট 45-50, তখনই কিন্তু আহ, দেখা যায় যে পার্কিনসন্স শুরু, সিমটমস গুলো শুরু হয়ে যাচ্ছে। সো যদিও স্ট্যান্ডার্ড বলছে ওভার 60 ইয়ার্স, কিন্তু এখন কিন্তু তার আগে থেকে আমরা পার্কিনসন্স এর সিমটম পাই। Another question is Parkinson's related to Alzheimer's? হ্যাঁ, আমি আমার আলোচনার প্রথমে একটু বলেছিলাম যে পার্কিনসন্স আলজাইমার্স এর সাথে রিলেটেড, এই অর্থে পার্কিনসন্স এর কিছু সিমটমস আছে যেখানে মেমোরি লস অথবা কথা ভুলে যাওয়া অথবা অ্যাবনর্মাল ইমাজিনেশন, হ্যাঁ যেটা এক্সিস্টিং না এ ধরনের ইমাজিনেশন আসে এবং অ্যাবনর্মাল মুভমেন্ট আসে। সো সেই ক্ষেত্রে in some extent Alzheimer's is related to Parkinson's or Parkinson's is related to Alzheimer's. সো বাট টু আর ডিফারেন্ট ডিজিজ, হ্যাঁ কিন্তু সিমটমস গুলা বা কিছু কিছু ট্রিটমেন্ট অনেক সময় সিমিলার। সাধারণত আলজাইমার্স এর ট্রেমরটা থাকছে না, হেড নোডিংটা থাকে না, হ্যাঁ কিন্তু পার্কিনসন্স থাকে। সো দিজ আর ইন সাম এক্সটেন্ট দে আর সিমিলার, সাম এক্সটেন্ট দে আর ডিফারেন্ট। সো রিস্ক ফ্যাক্টরের মধ্যে এইজ ছাড়াও যেটা আছে যে সেক্সের মধ্যে সাধারণত ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এভাবেই বলছে, বা আমরাও প্র্যাকটিক্যালি এরকম পেশেন্ট পাচ্ছি, মেন আর মোর প্রন টু পার্কিনসন্স দেন দ্য ফিমেল। সো এটা একটা সায়েন্টিফিক অথবা একটা লজিক্যাল এক্সপ্লেনেশন আছে। তা সেটা হচ্ছে যে আসলে আমরা যেহেতু জেনেটিক ইস্যুস তো আছেই, সেটা আমরা আমাদের কন্ট্রোলে নাই, যেহেতু ছেলেরা যেহেতু বেশি এক্সপোজ টু এনভায়রনমেন্ট এবং বাইরের ফুড হ্যাবিটে, সেই ক্ষেত্রে তাদের টক্সিনস গুলা অনেক তাড়াতাড়ি অ্যাকুমুলেশন হয় অথবা বেশি অ্যাকুমুলেশন হয় ব্রেইনে। এই জন্য মোস্ট লাইকলি যে ছেলেরাই বেশি প্রন টু পার্কিনসন্স দেন ফিমেলস। অ্যান্ড হেরিডিটরি, আমি তো জেনেটিক ডিজিজ বলেছি। অ্যান্ড এক্সপোজার টু টক্সিনস, যারা স্পেশালি কোনো কেমিক্যাল ফিল্ডে কাজ করছেন আর কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন, যারা টক্সিনসের প্রতি বেশি এক্সপোজ, নর্মাল মানুষের চেয়েও বেশি, তাদেরও কিন্তু এই পার্কিনসন্সটা হওয়ার পসিবিলিটিস থাকে। ওকে, লেটস টক অ্যাবাউট সাম কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস গুলো আসলে মোর অর লেস সিমটমস এর সাথে রিলেটেড। যখন সিমটমস গুলা হচ্ছে, আমি বলে নিয়েছিলাম যে এটা আর্লি স্টেজে দেখা যায়, এটা লেট স্টেজে দেখা যায়। যেটা লেট স্টেজে দেখা যায় সেগুলোই হচ্ছে কমপ্লিকেশনস। তার মধ্যে অলরেডি বলেছি যে পার্কিনসন্স হলে কি কি হতে পারে: থিঙ্কিং ডিফিকাল্টিস, ইমাজিনেশন, ডিপ্রেশন হতে পারে, ইমোশনাল প্রবলেম হতে পারে, দেন যেটা হয় রাইটিং প্রবলেম, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট যে লেখার সময় হাত কাঁপছে, সোয়ালিং প্রবলেম, কোনো কিছু খাবার সময় ঠিকমতো গিলতে পারছেন না, চুইং প্রবলেম, দেন স্লিপ প্রবলেম, স্লিপ ডিসঅর্ডার, এগুলো অ্যাংজাইটি, অনেক সময় পার্কিনসন্সের পেশেন্ট ওভার রিয়াক্ট করছেন, সো অ্যাংজাইটি প্রবলেম। সো এগুলো সবই আসলে কম বেশি লেট কমপ্লিকেশনস এর মধ্যে পড়ে যায়, আবার এক অর্থে সিমটমস এর মধ্যেও পড়ে যায়।
তো সিমটমস যদি আপনি আর্লি ডায়াগনোসিস করতে পারেন, এগুলো হচ্ছে কনসিকুয়েন্সেস। সো ইম্পর্টেন্ট যে আপনি যদি সিমটমস আর্লি ডায়াগনোসিস করেন এবং প্রিভেনশন নেন অথবা ট্রিটমেন্ট প্রসিডিউরে চলে আসেন, তখন এই কনসিকুয়েন্সেসগুলো অনেক দেরি করে আপনার লাইফে আসবে, আপনার লাইফটা মাচ মোর ইজিয়ার হয়ে যাবে। সো দিজ আর দ্য কনসিকুয়েন্সেস। অ্যান্ড আরো যেটা আমি বলেছিলাম যে কিছু প্রবলেম থাকে যে ব্লাডার কন্ট্রোল চলে যায়, কনস্টিপেশন শো করে, এগুলো কিন্তু হয়। সো ইনভলান্টারি মুভমেন্ট, সো আপনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না, খুব বেশি শক্ত স্টুল যাচ্ছে আপনার। সো এইগুলো থেকে কিন্তু আবার হিমোরয়েডস বা ফিস্টুলা এ ধরনের ইস্যুসও চলে আসে। হ্যাঁ, তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ইফ ইউ আর পার্কিনসন্স পেশেন্ট, সো এমন না যে আই হ্যাভ নাথিং টু ডু। হ্যাঁ, ইউ হ্যাভ মেনি থিং টু ডু, ইউ ক্যান মেক ইউর লাইফ বেটার। সো আপনি আপনার যে কনসিকুয়েন্সেস গুলো, যে কমপ্লিকেশনস গুলো আমি বললাম, এগুলোকে মিনিমাইজ করতে পারেন, এগুলোকে মিনিমাইজ করা সম্ভব। কিন্তু হ্যাঁ, পার্কিনসন্স ইজ নট আ কিউরেবল ডিজিজ, প্রোগ্রেসিভ ডিজিজ, বারবার বলছি। বাট you can slow down the progress and you can minimize the complications, consequences, or symptoms, or your sufferings, whatever you say. সো অফকোর্স পার্কিনসন্স ট্রিট করা সম্ভব, এবং এটা ট্রিট করতে হলে আপনাকে আর্লি সিমটমসগুলো বুঝতে হবে, প্যাথোজেনেসিসগুলো বুঝতে হবে। প্যাথোজেনেসিস যেটা আমি আপনাকে একটু আগে ক্লিয়ার করলাম। সো প্যাথোজেনেসিস বুঝে সেই প্যাথোজেনেসিস অনুযায়ী যদি আপনার ট্রিটমেন্টটা থাকে, তাহলে কিন্তু পার্কিনসন্সের পেশেন্ট অনেক একটা বেটার লাইফ, কোয়ালিটি লাইফ লিড করতে পারেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ বাসায় একজন পার্কিনসন্সের পেশেন্ট থাকলে শুধু পেশেন্টের সাফারিংস না, পেশেন্টের সাথে যারা আছেন তাদেরও কিন্তু অনেক সাফারিংস থাকে। সো অবশ্যই পেশেন্টের প্রায়োরিটি আগে, পেশেন্টের সাফারেন্স কমানো, তার সাথে যারা আছেন তাদের সাফারেন্স কমানো। ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ডিউটি অর রেসপন্সিবিলিটি অফ আ ডক্টর। ওকে, সো পার্কিনসন সম্পর্কে অনেক কথাই বললাম, যেগুলো সবই জেনারেল। সো নাও আমি এখন যেটা বলবো যে আমার সব কথার মধ্যে পার্কিনসন সম্পর্কে আইডিয়া অথবা অ্যাওয়ারনেস গ্রো করার পরে, যে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে আমরা পার্কিনসন্স কিভাবে ট্রিটমেন্ট করছি, অথবা একটা পার্কিনসন্স পেশেন্টকে আইডিয়ালি কি কি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা উচিত। নাম্বার ওয়ান, হ্যাঁ, দ্য সিমটম রিলিফ। অফকোর্স একটা পার্কিনসন্স পেশেন্টকে সিমটম রিলিফ দিলে সে অনেকটা রিলিফ পাচ্ছে। নাম্বার টু, কজ অফ পার্কিনসন্সকে যদি রিমুভ করতে পারেন আপনি, definitely he or she will feel better and will get quality life. And number three হচ্ছে আপনার প্রিভেন্টিভ মেজার্স, যেন ফার্দার কমপ্লিকেশনস গুলা অথবা কনসিকুয়েন্স গুলা আপনার কাছে না আসে। সো এই তিনটা অ্যাপ্রোচ যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক। সিমটোমেটিক ট্রিটমেন্ট, স্লিপ ডিসঅর্ডারে থাকলে অনেক সময় স্লিপিং পিল দিচ্ছেন, অনেক সময় যদি অ্যাবনর্মাল গেইট আর পোস্চার মুভমেন্ট থাকে, অনেক সাইকিয়াট্রিক মেডিসিন দিচ্ছেন, দোজ কুড বি হার্মফুল ইভেন। হ্যাঁ, এই ধরনের মেডিসিন কিন্তু হার্মফুল হতে পারে। সো আপনি যদি, আমি একটু আগে যদি আপনাদের মনে থেকে থাকে, আমি পার্কিনসন্সের প্যাথোজেনেসিসটা বলেছি, একটু যদি প্যাথোজেনেসিসটা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা সফলতার সাথে পার্কিনসন্স ট্রিটমেন্ট করতে পারছি। সো আমরা বলেছিলাম যে যদি ওই পিকচারটা আপনাদের মনে থাকে, যে মাইটোকন্ড্রিয়া সেল লস হয়, রাইট? দুটা কারণ। একটা হচ্ছে আমি বলেছি এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আর নার্ভাস সিস্টেম। হোয়াট ইজ দ্যাট? যে নিউরনস, সেলস, ব্রেন সেলস কিছু ফাইবার্সের থ্রুতে আমাদের বডিতে যে সিগন্যালগুলো দিচ্ছেন, এগুলো সিস্টেমটাকে আমরা নার্ভাস সিস্টেম বা নিউরোলজিক্যাল সিস্টেম বলছি। ওকে, একজন কোয়েশ্চেন করেছেন, হোয়াট অ্যাবাউট রেগুলার ইনটেক অফ স্লিপিং পিলস? নো, অফকোর্স অফকোর্স আমি কখনোই সাজেশন করি না রেগুলার রেগুলার স্লিপিং পিল, বাট ডিপেন্ডিং অন পেশেন্টস কন্ডিশন অ্যান্ড ডক্টরস চয়েস। ওকে, সো কোনো কনসালটেন্ট যদি আপনার অবস্থা চিন্তা করে আপনার
সারাউন্ডিংস চিন্তা করে, আপনার ডিসিজ কন্ডিশন চিন্তা করে আপনাকে স্লিপিং পিল অ্যাডভাইস করে থাকেন, ডেফিনেটলি ইউ শুড টেক, বাট ডক্টরসরাও সাধারণত খুব লং টাইম স্লিপিং পিল প্রেসক্রাইব করেন না। সো আমি ব্যাক করছি পার্কিনসন্সের, যে পার্কিনসন্সের মেকানিজমটা চিন্তা করছিলাম, যে নার্ভাস সিস্টেম যেটাকে আমি বলছি, যে সেলস গুলো আসলে সিগন্যাল পাঠাচ্ছে, রাইট? তখনই আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, সেটা হতে পারে অর্গান অ্যাক্টিভিটিস, সেটা হতে পারে আম, সেটা হতে পারে আমাদের ইমোশন, আমাদের সাইকোলজিক্যাল স্টেজ, সবকিছুই কিন্তু নার্ভাস সিস্টেম সাপোর্ট করছে। সো নার্ভাস সিস্টেমকে এই যে সেল সিগন্যালিং, এটাকে যদি আমরা পার্কিনসন্সে কিন্তু একটা একটা কজ হচ্ছে সেল সিগন্যালিং আপনার ডিসরাপ্ট হচ্ছে, রাইট? সো সেল সিগন্যালিং যখন ডিসরাপ্ট হয় তখন কিন্তু আপনি পার্কিনসন্স ডিজিজের কমপ্লিকেশনস গুলাকে আরো বেশি এক্সাজারেটেড হয়ে যাচ্ছে, আপনি তখন কন্ট্রোল করতে পারছেন না। সো আপনার ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ডক্টরদের প্রথমেই হবে এই সেল সিগন্যালিংটাকে ইমপ্রুভ করা। I'm question নিয়ে নিচ্ছি। So my wife is taking it regularly. How I prevent that? Okay, sleeping pill. We're talking about sleeping pill, like that. What are the alternatives? Okay, so please, okay, send your wife to our center, because আমাদের সেন্টারে বায়োস্লিপ ওয়েভ মডুলেটর নামে একটি ডিভাইস আছে। এটা পার্কিনসন্স থেকে আলাদা একটা কোয়েশ্চেন, আমি একটু অ্যান্সার করে নেই। সো এখানে আমরা যেটা করি, পিটিউটারি গ্ল্যান্ড স্টিমুলেশনের মাধ্যমে ঘুমের জন্য যে হরমোনটা রেসপন্সিবল, মেলাটোনিন, সেই মেলাটোনিন সিক্রেশনটাকে অ্যাডজাস্ট করে দিই, এবং স্লোলি স্লোলি এটা কাজ করে, এবং আস্তে আস্তে স্লিপিং পিল স্লো ডোজে উইথড্র করা সম্ভব। আশা করি আনসারটা দিয়েছি। ওকে, so let's talk about Parkinson's again. So cell signaling টাকে আপনি কিভাবে ঠিক করবেন? So ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা আমেরিকান একটা ডিভাইস নিয়ে এসেছে, যেটাকে আমরা বলছি রাশা। সো হোয়াট ইজ রাশা? ইটস এ সাউন্ড সিস্টেম। এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমরা যেটা করি, আমরা সেল সিগন্যালিংটাকে ইমপ্রুভ করি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি বললাম যে পার্কিনসন্সের ট্রিটমেন্টের অ্যাপ্রোচের মধ্যে এটা নাম্বার ওয়ান অ্যাপ্রোচ, যেহেতু আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, সো সেল সিগন্যালিং ডিসরাপ্ট হচ্ছে। সো সেল সিগন্যালিংটাকে আমরা ঠিক করছি থ্রু সাউন্ড থেরাপি আর রাশা। সো এটার কার্যকারিতাটা আমরা কোয়ান্টাম ফিজিক্স ইউজ করছি। আমরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আপনাকে সাউন্ড দিচ্ছি, যেটা আপনার ব্রেইনে, যে ব্রেন সেলস গুলো যেগুলো নন সিগন্যালিং আছে অথবা প্রপারলি সিগন্যালস প্রপাগেটেড করতে পারছে না। একটু বলে নেই, আমাদের যে ব্রেন সেলস গুলো আছে, এটা ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে এই সেলগুলা আসলে পাস হয় একটা সেল থেকে আরেকটা সেলে। সো আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে কারেকশন করে দিচ্ছি, এটা একটা মিডিয়ার মতো কাজ করে। সো যখন এই ম্যাগনেটিক ফিল্ড কারেকশন হয়ে যায়, তখন একটা সেল আরেকটা সেলকে প্রপারলি সিগন্যাল দিতে পারে। তো যখন এই সিগন্যালটা দিতে পারে, তখন কিন্তু পার্কিনসন্সের অনেকগুলো সিমটমস রিলিফ হয়ে যায়। নাম্বার ওয়ান। নাম্বার টু অ্যাপ্রোচ হচ্ছে আপনার হেভি মেটাল রিমুভাল, যেটা আমি একটু আগে বলেছি। আমরা স্পষ্টভাবে দেখেছি প্যাথোজেনেসিসে যে টক্সিনসের মাধ্যমে সেল ড্যামেজ হচ্ছে, মাইটোকন্ড্রিয়া অ্যাপ্রোচ হচ্ছে, এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ডিএনএ সেগুলো মিসফোল্ড হচ্ছে। সো আমরা যেটা করছি যে এই টক্সিনস রিমুভাল করছি। টক্সিনস রিমুভাল করলে আমাদের যে ব্রেন সেলস আর নিউরন গুলো আছে সেগুলো ড্যামেজ থেকে প্রিভেন্ট হবে, মাইটোকন্ড্রিয়াটা সেফ থাকবে, ডিএনএর ফোল্ডিংটা প্রপারলি থাকবে, প্রোটিন ডিগ্রেডেশন হবে না, এবং যেটা ডোপামিন রিলিজ হয়ে যাচ্ছিল, যেটা আমাদের ব্রেন সেলস থেকে, যেটার জন্য পার্কিনসন্সের সিমটমস আসছিল, সেটা আর হবে না। সো ভেরি ক্লিয়ার কাট অ্যাপ্রোচ। আপনার সেল সিগন্যালিং ঠিক করছি, আপনার ডোপামিন যে রিলিজটা হচ্ছে এবং ডোপামিন যে ডেফিসিয়েন্সি হচ্ছে ওটাকে প্রিভেন্ট করছি বাই রিমুভিং দ্য foreign particles or toxins, whatever you can say. So see, Parkinson's এর যদি আমরা এরকম দুই অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করি, আপনার সিমটমস 60% কমে আসবে। থার্ড স্টেজ যেটা আমরা করি, আমাদের মানে লাস্ট ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট, সেটা হচ্ছে স্টেম সেল ট্রিটমেন্ট। হোয়াট ইজ দিস? স্টেম সেলে আমরা আমাদের ব্রেইনে যে নিউরনস গুলো আছে বা ব্রেন সেলস গুলো আছে,
ওগুলোর মতো আইডেন্টিক্যাল কিছু সেলস আমরা জার্মানির ল্যাবে কালচার করছি, এবং ওই নতুন যে সেলসগুলো আপনার ড্যামেজ হয়ে গেছে, নন ফাংশনিং হয়ে গেছে, ওই সেলসগুলো দিয়ে রিপ্লেস করছি উইথ নিউ সেলস। হ্যাঁ, নিউ সেলস যখন ওখানে যাচ্ছে, যেহেতু আমরা জানি যে ব্রেন সেলস ওভাবে রিগ্রোথ করে না, সো আমি ওখানে স্টিমুলেশন দিলে খুব একটা বেশি কার্যকরী হবে না, যেগুলো অলরেডি ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য আমি নিউ কিছু ব্রেন সেলস আর নিউরনস আপনাকে দিচ্ছি, যেগুলো ওই সেলস ড্যামেজ সেলগুলোকে রিপ্লেস করে মোর ফাংশনিং করবে ব্রেনকে, এবং ডোপামিন রিলিজকে ইনক্রিজ করবে। সো দিজ আর দ্য থ্রি অ্যাপ্রোচ, দ্য সাউন্ড সিস্টেম, যেটা আমরা বলছি রাশা, অথবা প্লাজমা স্কেলের ওয়েভ, যেটা আমেরিকান এফডিএ অ্যাপ্রুভড একটি ডিভাইস টু ইমপ্রুভ ইয়োর সেল সিগন্যালিং, টু ইমপ্রুভ ইয়োর পার্কিনসন্স ডিজিজ। নাম্বার টু, আমরা হেভি মেটাল রিমুভ করছি, যেটা সেল ড্যামেজকে প্রিভেন্ট করছে, এবং সো দ্যাট আপনার ডিএনএ গুলো মিসফোল্ডেড হচ্ছে না, সো ডোপামিন লেভেলটা ঠিক থাকছে। নাম্বার থ্রি, স্টেম সেল, নিউরন লাইক সেলস আমরা জার্মানিতে ল্যাবে কালচার করছি, এবং সেখান থেকে নিয়ে এসে আমরা পেশেন্টকে দিচ্ছি, সো দ্যাট যে সেলসগুলো অলরেডি ড্যামেজ হয়ে গেছে সেগুলো নন ফাংশনিং সেলসগুলোকে নিউ সেলস দিয়ে রিপ্লেস করছি। তো এই তিনটা অ্যাপ্রোচ সাথে আমরা কিছু নিউট্রিশনাল অ্যাডভাইস দিচ্ছি, যেটা ডোপামিন রিলিজকে হেল্প করে, এবং কিছু ডেইলি এক্সারসাইজ, যেটা অ্যারোবিক এক্সারসাইজ হতে পারে বা যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে, 30 মিনিটস আর 45 মিনিটস। এই পাঁচটা অ্যাপ্রোচ যদি আমরা একটা পার্কিনসন্স পেশেন্টকে করি, আই ক্যান এনশিওর, হ্যাঁ, আই ক্যান এনশিওর যে পার্কিনসন্স পেশেন্ট অনেক ভালো থাকবেন উইদাউট অর লেস সাইকিয়াট্রিক মেডিসিন। সাইকিয়াট্রিক মেডিসিনগুলো কি করে, ডোপামিন রিপ্লেসমেন্ট কিছু মেডিসিন থাকে, কিছু মেডিসিন থাকে আপনাকে স্লিপিং পিল, ঘুম পাড়িয়ে রাখবে, তখন কিছু মেডিসিন থাকে যে আপনার ব্লাডারকে কন্ট্রোল করবে। তো দেয়ার আর লটস অফ মেডিসিন। পার্কিনসন্স পেশেন্টসের প্রেসক্রিপশন যদি আপনি দেখেন, দেয়ার আর লটস অফ মেডিসিন which could be harmful for your kidney, for your liver at the age of 60 or 50, যখন অলরেডি আপনার কিডনি এবং লিভার কম্প্রোমাইজড ফাংশনে আছে, তখন যদি আপনি পার্কিনসন্সের একটা পেশেন্টকে মেডিসিনের এই ওভারলোড দিয়ে দেন, ডেফিনেটলি ইট উইল বি হার্মফুল ফর ইউর হেলথ। আপনি একটা জিনিসকে কম্প্রোমাইজ করতে যেয়ে আরেকটা জিনিসকে নন ফাংশনিং করে দিচ্ছেন। So I think this is all about for today. Very clear যে পার্কিনসন্স একটি প্রোগ্রেসিভ ডিজিজ, বাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিছু ট্রিটমেন্ট নিয়ে এসেছে পার্কিনসন্স পেশেন্টসদের জন্য এবং পার্কিনসন্স প্রিভেনশনের জন্য, উইদাউট আর লেস মেডিসিন, যেটা আপনার অন্য অন্য অর্গানকে ফাংশনিং রাখবে, ভালো রাখবে, এবং আপনি কোনো ডিজিজ প্রোগ্রেশনে যাবেন না। বিকজ পার্কিনসন্সের ট্রিটমেন্ট করতে যে যদি আপনার ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিডনি ফাংশন লস হয়, ইউ উইল বি ইন গ্রেট ট্রাবল। আপনার যদি ট্রাবল, আপনার যদি লিভার ফাংশন কমে যায়, লিভার মেটাবলিজম কমে যায়, ইউ উইল বি ইন গ্রেট ট্রাবল। সো আপনি একটাকে অ্যাড্রেস করতে যে আপনার বডিকে ট্রাবলে ফেলার কোনো রাইটস আই থিঙ্ক কোনো ডক্টরস অথবা কোনো পেশেন্টস নেই। সো অফকোর্স কিছু নিউট্রিশাস ভ্যালু নিউট্রিয়েন্টস আছে, যেগুলো হচ্ছে আপনার ডোপামিন রিলিজ করতে হেল্প করে, ডোপামিন লেভেলটাকে স্টেবল করতে হেল্প করে, এবং মেমোরি লসকে প্রিভেন্ট করে। আমাদের নিউট্রিশনিস্ট আছেন, ওনারা আপনাকে এই বিষয়ে আরো ভালো সাজেশন দিতে পারবেন। সো that's all for Parkinson's, and I think it's useful for you. First, know yourself and know your disease process and pathogenesis, and যখন ট্রিট হচ্ছেন তখন জেনে নিন যে আপনার কজ অফ ডিজিজ প্রপারলি ট্রিট হচ্ছে কিনা। আজকে এই পর্যন্তই, শেষ করছি আমার লাইভ। নেক্সট মেবি 1 week later we will come back, I will come back. ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা সবসময় আপনাদের সাথে আছে। এনি কোয়েশ্চেন, যে কোনো কিছু আপনারা প্লিজ ইনবক্স করবেন, I will be there to answer you, and thank you very much.